পুরুলিয়া আমার মনের এত কাছের জায়গা যে বারবার ফিরে যেতে ইচ্ছে করে, নতুন করে চিনতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে। তবে এবারের জার্নিটা একটু অন্যরকম, আনপ্রেডিক্টেবল হতে চলেছে। শুনেছি এবার পুরুলিয়ায় পলাশ নাকি কম। কেন কম, কোথায় কোথায় হয়েছে পলাশ, তার খোঁজেই এবারের এক্সপিডিশন। আরও একটু নতুনভাবে চেনার চেষ্টা করব আমাদের খুব চেনা পুরুলিয়াকে। ঘুরে দেখব সেই সব জায়গা যার সাথে ইতিহাস, মানুষের সংগ্রামের গল্প ওতপ্রোতভাবে জড়িয়ে। থাকবে এক ফালি বর্ষার পুরুলিয়ার আমেজ। আহা, সে যে কি অনুভূতি, ব্লগেই দেখো। এছাড়াও থাকবে এমন সব জায়গার হদিশ যার নামও হয়তো তোমরা শোনোনি। সন্ধান পাবে বড়ন্তির বুকে এক অপূর্ব আস্তানার, যা অবসরের এক সেরা ঠিকানা হতে পারে। কি এক্সাইটেড তো? তাহলে চলো গল্প গাড়ি ছাড়া যাক। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ভ্লগ। ক্যালেন্ডার বলছে 18 মার্চ 2026। আমি বেরিয়ে পড়েছি আরও একটা এক্সপিডিশনে। এই মুহূর্তে ঘড়ি বলছে 5:59। এক্সপিডিশন কেন বললাম? কারণ এই প্রথম পুরুলিয়ায় পলাশ দেখতে যাচ্ছি। পলাশের সময় এতদিন শুধু গল্প শুনেছি, তো এবার প্ল্যান করেইছিলাম যে পলাশ যখন হবে যাওয়ার চেষ্টা করব। আর লাকিলি পুরুলিয়ায় ঠান্ডা বেশি পড়ায় পলাশের টাইমটা পিছিয়ে গেছে। এর জন্য হোলির সময়টায় পলাশ সেভাবে ছিল না, এখন হয়েছে। তো চলো যাওয়া যাক। আমার প্রাথমিক গন্তব্য হাওড়া স্টেশন। আমার বাড়ি সোনারপুর থেকে হাওড়া স্টেশন যেতে সময় লাগে ওই 1 ঘন্টা 10 থেকে 20 মিনিট। আর আমার ট্রেন 12381 পূর্বা এক্সপ্রেস ছাড়ার শিডিউল টাইম 8:15। তার মানে বুঝতেই পারছো হাতে বেশ কিছুটা সময় আছে। ঘড়ি বলছে 6:48। গাড়ি আমায় নিউ কমপ্লেক্সের সামনে নামিয়ে দিল। সকালের হাওড়া স্টেশনে আজ ব্যস্ততা একটু কমই চোখে পড়ছে দেখছি। ওদিকে ডিসপ্লে বোর্ডও জানিয়ে দিল আমার ট্রেন 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। চলো যাওয়া যাক। সকাল 7:55 ট্রেন স্টেশনে ঢুকলো এবং কাঁটায় কাঁটায় ঠিক 8:15-তে ট্রেন ছাড়লো। আমার গন্তব্য স্টেশন আসানসোল। ট্রেন ঠিকঠাক চললে 10:45 নাগাদ নামিয়ে দেওয়া উচিত। বাইরের সবুজ ধান খেতে মোড়া প্রান্তর দেখতে দেখতে আর প্রিয় প্লেলিস্টের গান শুনতে শুনতে এই 2.5 ঘন্টার জার্নিটা এক নিঃশ্বাসে কাটিয়ে ফেললাম। 10:46 পূর্বা এক্সপ্রেস আমাদের আসানসোলে নামিয়ে দিল। ওদিকে আমার জন্য গাড়ি অপেক্ষা করছে পার্কিংয়ে। এবার তাকে খোঁজার পালা। আসানসোল নেমেই যেটা প্রথম ফিল করলাম সেটা হচ্ছে বেশ গরম পড়েছে। যাই হোক, বড়ন্তি যাচ্ছি, আমার খুব পছন্দের জায়গা। আর ওই যে বললাম পলাশের খোঁজে এসেছি। বেসিক্যালি এবার ঠান্ডাটা একটু বেশি দিন স্টে করায়। এখনও সব জায়গায় পলাশ ফোটেনি, তাই সবাই বলছে পুরুলিয়ায় এবার পলাশ খুব কম ফুটেছে। আসলে পলাশ ফোটার সময়টা একটু ডিলেড হয়েছে। তো দেখা যাক আমি পাই কিনা। আপাতত চলো সোজা আমার এবারের আস্তানায় যাওয়া যাক, কল্যাণ লেক রিসর্ট। এর দূরত্ব আসানসোল স্টেশন থেকে প্রায় 34 কিলোমিটার। সময় লাগে ওই 1.5 ঘন্টা মতো। এই মুহূর্তে বড়ন্তির রাস্তা দিয়ে যাচ্ছি। বড়ন্তির রাস্তার দুপাশে বেশ কিছু পলাশ গাছ রয়েছে, কিন্তু আজকে 18 তারিখ, 18ই মার্চ। অন্যবার এই সময় একদম পলাশে লাল হয়ে থাকে, এবার ফোটেনি। ওই যে বলছিলাম না, শীতকালটা অনেকটা বেশি ইলংগেটেড হয়েছে। এই সময় গরমও অনেক বেশি থাকে, সেই অনুযায়ী গরমটাও কম। তো সামহাউ ওয়েদার, অ্যাটমসফিয়ার সব পাল্টে যাচ্ছে। যাই হোক, তোমরা বড়ন্তি এলে রিসর্টে গাড়ির জন্য বলে রেখো, কিন্তু ওরাই পিক আপ ড্রপ অ্যারেঞ্জ করে দেবে। এই যে রিসর্টের গেট দিয়ে ঢুকে পড়লাম। বড়ন্তি লেকের অনতি দূরে প্রায় 12 বিঘার উপর এই রিসর্ট গড়ে উঠেছে। এই যে দুপাশে গাছে ঘেরা রাস্তাটা, এটাও বেশ মোলায়েম, তাই না? ডান দিকে দেখো, পার্কিং এর জন্য ডেডিকেটেড বেশ বড় একটা জায়গা রয়েছে। কিন্তু আহা, বোগেনভিলিয়ার ঝাড়টা দেখছো? এই ফুলটা আমার বড্ড প্রিয়। 12:40 ঢুকে গেছি আমার এবারের আস্তানায়, কল্যাণ লেক রিসর্টে।
ঢুকে খুব পজিটিভ একটা ভাইব পেলাম, কারণ অনেক কিছু আছে যত সময় এগোবে সব দেখাতে থাকবো। এখান থেকে পুরো লেকের ভিউ পাওয়া যায়, পাহাড়ের ভিউ পাওয়া যায় ওই যে আমার পেছনে। তো চলো এখানকার অ্যামেনিটিস কেমন, সার্ভিস কেমন সব দেখাবো। আর ওই যে বললাম অনেক কিছু আছে দেখার। এইভাবে ওয়েলকাম কেউ করে? হ্যাঁ বাবা রে বাবা, কি হয়েছে বাবা, কি হয়েছে? আরে বাবা রে, ঠিক আছে। আস্তে আস্তে অনেকটা খিদে পেয়ে গেছিলো। যে জায়গাটায় আমি এখন আছি এটা হচ্ছে এনাদের ওপেন ডাইনিং এরিয়া, লেকের হাওয়া আসে ওখান থেকে। আর এই যে দাদা, যার আমন্ত্রণে আমার আসা, কৌশিক দা, খুব সুন্দর প্রপার্টি গো, অপূর্ব প্রপার্টি। তো এই হচ্ছে একটা প্রপার্টির ওভারভিউ, দূর থেকে দেখাচ্ছি, বাকি পুরোটা দেখাবো। এখানে একটা পুল রয়েছে, পুকুর মতো রয়েছে, প্রচুর জায়গা, অনেকটা বড় জায়গা আর খোলামেলা, যেটা আমার সবচেয়ে পছন্দের। প্রচুর ফুল গাছও রয়েছে, বিভিন্ন রং বেরঙের ফুল। চলো এবার তোমাদের রুম ট্যুরটা করাই। এটা হচ্ছে রিসেপশন। খুব সুন্দর পটচিত্র আঁকা দেওয়ালে এবং এখানকার সংস্কৃতিকে তুলে ধরা। এছাড়াও সবর জনজাতির হস্তশিল্পের নিদর্শন দেখতে পাচ্ছি, রবীন্দ্র রচনাবলীর ভান্ডার দেখতে পাচ্ছি, আর এসবের মূলে যে মাথাটা, তার রুচিবোধও দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমার রুম। প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে একটা বিরাট স্পেশিয়াস রুম। দুটো কুইন সাইজ বেড রয়েছে, দুজন চারজন আরামসে থাকতে পারবে। এদিকে একটা ভিউ উইন্ডো, এদিকে একটা ভিউ উইন্ডো। এই উইন্ডো থেকে সোজা বড়ন্তি লেকের দৃশ্য, দূরে পাহাড়ের দৃশ্য দেখা যায়। আর এই উইন্ডো থেকে গড়াঙ্গি পাহাড়কে দেখা যায়, যার জন্য এই রুমের নাম গড়াঙ্গি। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এটা একটা স্লাইডিং উইন্ডো। তো এই স্লাইডিংটা খুলে দিলেই কিন্তু এটা ব্যালকনিও হয়ে যাচ্ছে। আর এখান থেকে এই হচ্ছে ভিউ। এদিকে নিচে টেন্ট সেকশন, ওটা দেখাবো আলাদা করে। ঘরে আর কি কি আছে একটু দেখে নি। এদিকে দুটো চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে কাঁচের, 4টে বোতল দেওয়া, 4টে গ্লাস দেওয়া, 4 জনের জন্য 4টে ব্রাশ দেওয়া, পেস্ট দেওয়া, সাবান দেওয়া। এদিকে প্রসাধনের আয়না, এদিকে ছোট্ট জিনিসপত্র রাখার ওয়ার্ড্রব। এটা ওয়ার্কিং ডেস্ক, এখানে জিনিসপত্র রাখা থেকে শুরু করে ল্যাপটপ নিয়ে কেউ চাইলে কাজও করতে পারবে। আর এদিকেও একটা ভিউ উইন্ডো রয়েছে। এগুলো খুলে দিলে কিন্তু দারুণ হাওয়া খেলবে ঘরে। এই যে বাইরে অলরেডি হাওয়া হচ্ছে। এসি রয়েছে, দুদিকে দুটো ফ্যান রয়েছে। আর এবার ওয়াশরুমটা একটু দেখাই। এই হচ্ছে ওয়াশরুম। ওয়েস্টার্ন কমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আয়না রয়েছে, বেসিন রয়েছে। ছোটর মধ্যে ছিমছাম, যতটা দরকার, যা যা অ্যামেনিটিস একটা ভালো রিসর্টে দরকার হয়, এই রুমের মধ্যে সব রয়েছে। এই রুমটা এদের হাইয়েস্ট ক্যাটাগরির রুম, 4,500 টাকা পার নাইট, যার মধ্যে 4 জনের ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড। আর বাকিটা পুরোটাই এলাকাটে, তোমরা যেরকম খেতে পছন্দ করবে অর্ডার করো, সব হয়ে যাবে। আর এখানে কিন্তু পুরোটাই অর্গানিক, মানে শাকসবজি থেকে শুরু করে যাবতীয় যা কিছু ম্যাক্সিমামটাই এখানেই তৈরি হয়। সব ঘুরে দেখাবো, প্রচুর কিছু দেখানোর আছে। চলো এবার বাকি রুমগুলো একটু দেখাই। সব দেখাচ্ছি না, আমি যে রুমটাই ছিলাম এটা 4 জনের জন্য। ওপরের যে কটা রুম তার মোটামুটি সব কটাই সেম, শুধু কোনোটা 2 জনের জন্য, কোনোটা 3 জনের জন্য। এবার নিচের একটা রুম একটু দেখাই। এই হচ্ছে এন্ট্রান্স। কি সুন্দর না এন্ট্রান্সটা, একটা ছোট্ট ছাউনি মতো করা। এখানে সন্ধ্যাবেলা বসা যাবে, যদি বৃষ্টি টিষ্টি হয়, কি অপূর্ব লাগবে এখানে বসে দেখতে। যাই হোক, এই হচ্ছে নিচের ঘর।
এই যে দেখো, ঘরটার নাম বৃষ্টি। বৃষ্টির কথা বললাম আর বৃষ্টি হাজির। এই হচ্ছে রুম। ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, একটা সিঙ্গেল বেড, ডাবল বেড, এখানে একটা ছোট্ট ভিউ উইন্ডো, আর ওপাশটা ভিউ সেকশন রয়েছে উইন্ডোর। আগে এগুলো দেখিনি। একটা টিভি রয়েছে, এদিকে ওয়ার্ড্রপ রয়েছে, এদিকে দুটো চেয়ার আর টি টেবিল রয়েছে, আর এই পাশটা এখান থেকে লেকের ভিউ রয়েছে। আর এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু একটু বেশ বড়। গিজার রয়েছে, এদিকে ওয়েস্টার্ন কামোড রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে। এই ওয়াশরুমে আয়নাটা নেই। আচ্ছা, এবার লাস্ট ক্যাটাগরিটা দেখাই। একটা ডরমেটরি আছে, নন এসি। এইটার প্রাইস হচ্ছে 5,000 টাকা। 8খানা বেড আছে, একটু দেখাই। এই হচ্ছে ডরমেটরি রুম। এমনি যেহেতু নিচ তলায়, ঘরটা এমনিই ঠান্ডা, ফ্যান চললে এসির দরকার পড়ে না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা টোটাল 2টো ওয়াশরুম রয়েছে 8টা বেডের জন্য। আর এদিক থেকে এই যে উইন্ডোগুলো, এখান থেকে লেকের ভিউ দেখা যায়। আমার ঘরের এই ভিউ উইন্ডো কাম ব্যালকনিটা এতটাই পছন্দ হয়েছে আমার, যে মনে হচ্ছে এবারের বেশিরভাগ সময়টাই এখানেই কাটবে। ঘড়ি বলছে 2:30। বেশ বেলা হয়ে গেছে, খিদেও পেয়েছে। চলো খেয়ে নিই আগে, তারপর দেখা যাক কোথায় কোথায় ঘোরা যায়। এখানে অ্যালাকার্টে মেনু। দুপুরে আমার জন্য ছিল সাদা ভাত, ডাল, মিক্স ভেজ আর চিকেন, সাথে স্যালাড। একজন খাবার জন্য বড্ড বেশি, তাও এত ভালো লেগেছে যে চেপে চুপে সবটা সাবার করলাম। ঘড়ি বলছে 3:30। জাস্ট 10 মিনিট আগে অবধিও বাইরে ঝাঁঝা রোদ ছিল। এখন হঠাৎ করে মেঘেদের আনাগোনা পুরো কালো হয়ে এসছে ওই পাটটা, আর একদম ঝড়ের মতো হাওয়া বইছে। পাতাগুলো বাইরের পুরো ঝড়ের মতো দুলছে, অপূর্ব লাগছে। একটু আগেই বলছিলাম না যে এখান থেকে বৃষ্টি দেখতে অসাধারণ লাগবে, ঠিক সেরকমই একটা আবহ তৈরি হচ্ছে আর কি। দেখা যাক বৃষ্টি হয় কিনা। যদি হয় খুব লাকি আমরা। এইরকম জায়গা থেকে বৃষ্টি দেখা একটা আলাদাই অভিজ্ঞতা হবে। বাইরে বেরিয়ে আসতে বাধ্য হলাম। যেটা চাইছিলাম, বৃষ্টি দেখার যে ইচ্ছেটা হচ্ছিল না, সেটা মনে হচ্ছে পূরণ হবে। পুরো কালো হয়ে আসছে ওই দিকটা। গোটা চরাচর যেন থমকে আছে বৃষ্টির অপেক্ষায়। তোমরা কি তার পদধ্বনি শুনতে পাচ্ছ? ওই যে সে আসছে, সে আসছে। অবশেষে দিকবিদিক ঝোড়ো হাওয়ায় শীতল করে মাটি ছুঁলো বাড়ি ধারা। ওই দেখো, যে যার মতো আশ্রয়ও খুঁজে নিয়েছে বৃষ্টি থেকে বাঁচতে। আর আমি নিজেকে আটকে রাখতে না পেরে দুহাত মেলে তাকে স্বাগত জানাতে ব্যস্ত। বিশ্বাস করো, এই বড়ন্তি লেকের পাড়ে এইভাবে বৃষ্টিকে ছোঁয়ার অনুভূতিটাই আলাদা। এর চেয়ে ভালো অ্যাম্বিয়েন্স, এর চেয়ে ভালো আবহ বরন্তি আমায় গিফট করতে পারতো না আজকে। কি যে অসম্ভব ভালো লাগছে, অসম্ভব ভালো। আমি যখন এসেছিলাম একদম ঝাঁঝা রোদ ছিল, কিন্তু তখনও বৃষ্টি দেখার ইচ্ছে হয়েছিল। আমি বলেছিলাম বৃষ্টি সত্যি সত্যি চলে আসবে, ভাবিনি। অনবদ্য অনবদ্য। এই রোদ তো এই বৃষ্টি, আবার বৃষ্টির পর মেঘ কেটে
একটা মিষ্টি রোদ পড়েছে এই রিসর্টের গায়ে। বৃষ্টি থামতেই বেরিয়ে পড়েছি, যাব বড়ন্তি লেকের পাশে সানসেট পয়েন্টে। খুব ভালো সানসেট পাওয়ার আশা করছি না, কিন্তু দেখা যাক। যেটুকু পাচ্ছি, যতটুকু পাচ্ছি আমার কাছে অনেক। বিশেষ করে এই যে বৃষ্টিটা, এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে। এতবার বড়ন্তি এসেছি, বড়ন্তির এই রূপ আমি দেখিনি। প্রত্যেকবার ক্লিয়ার আকাশ পেয়েছি, দারুণ সূর্যাস্ত পেয়েছি। আজকে সূর্যাস্ত পাচ্ছি না, কিন্তু এই যে মাথার পেছনে একটা ধূসর আকাশ আর গোটা চরাচরে সোদা মাটির গন্ধ আর কি, মানে বৃষ্টির পর মাটি থেকে যে গন্ধটা ছাড়ে, এই গন্ধটা একদম ঘ্রাণের সাথে একদম পুরো ভেতর অব্দি যাচ্ছে। অসাধারণ লাগছে, অসাধারণ, কোনো কথা হবে না। ঝোড়ো হাওয়া, কালবৈশাখীর ঝড়, বৃষ্টি, এখানকার যে দাবদাহ দুপুরবেলা যখন ঢুকেছিলাম সেটাকে সম্পূর্ণ নিয়ে চলে গেছে। আর ওই যে আমি তো পয়েন্ট ভিত্তিক ঘুরি না, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছি গাড়ি নিয়ে। অসাধারণ লাগছে। এখন যে জায়গাটা দাঁড়িয়েছি, একটা ব্রিজ, স্থানীয় মানুষদের যাওয়া, ছোট ছোট গাড়ি যাওয়ার জন্য একটা নর্মাল ব্রিজ, কিন্তু এইখান থেকে যে ভিউটা, আমার চারপাশে 360-র যে ভিউ, এবার দেখাই। চলো এবার রিসর্টে ফেরা যাক। ভাটি গ্রামের উপর দিয়ে যাব আমরা, যে গ্রামটাকে এদিককার পলাশের গ্রাম বলা হয়। এই যে এটাই ভাটি গ্রাম। অন্যবার এখানে এই রাস্তাটা পুরো পলাশে মুড়ে থাকে, কিন্তু এবার একটিও গাছে একটাও ফুল হয়নি। স্থানীয় মানুষজন বলছেন যে রোজই প্রায় বৃষ্টি হচ্ছে, গরম পড়েইনি এখনো সেভাবে, তাই হয়তো ফুলও ফুটছে না। বেশ কিছুক্ষণ হলো রিসর্টের ভেতরেই হাঁটছি। সন্ধ্যের পর অদ্ভুত এক মায়াবী চেহারা নিয়েছে গোটা রিসর্টটাই। আর বৃষ্টি হয়ে যাওয়ার পর আরো ভালো লাগছে। দুটো কুকুর আছে এখানে, সারমেয়, কি যে মিষ্টি ওরা, খালি দেখলেই চটকাতে ইচ্ছে করে, আর আমাকে দেখলেই ছুটে আসে মাঝে মাঝে। যাই হোক, খুব সুন্দর সময় কাটছে। আর সত্যি কথা বলতে, বড়ন্তির বুকে যে এইরকম বড় একটা রিসর্ট, এত শান্ত, নিরিবিলি, সুন্দর, ছিমছাম, যার সার্ভিস এত ভালো, যার খাবার দাবার এত ভালো, রুমসগুলো তো দেখলে, তো সব মিলিয়ে দারুণ দারুণ, খুব ভালো। এখনো আরো 2 দিন থাকবো। এই আশেপাশে নতুন নতুন কি কি জায়গা এক্সপ্লোর করা যায়
সেটাই মাথায় ছকছি এখন। কি হয়েছে? কি হয়েছে? বৃষ্টির আমেজে মনটা সুপ সুপ করছিল, তাই চিকেন স্যুপ অর্ডার করেছিলাম। খুব ভালো বানিয়েছে। সন্ধেবেলা চিকেন লেমন বাটার সস বলে একটা স্টার্টার টাইপের একটা জিনিস খাচ্ছি। আমি এর আগে খাইনি এটা, কিন্তু অপূর্ব খেতে। ট্রাই করতে পারো, এখানে রান্না কিন্তু অসাধারণ। ঘড়ির কাঁটা আরো একটু গড়াতেই হালকা ঝোড়ো হাওয়ারা আবারও কড়া নাড়তে শুরু করেছে। এবার ওদিকে আজ বারবিকিউ হওয়ার কথা, তাই তড়ি ঘড়ি দাদারা কাঠকুটো সাজিয়ে আগুন ধরানোর চেষ্টা করছে। হাওয়ার ছোঁয়ায় আগুন কিভাবে নাচছে দেখছো? ঘড়ি বলছে 10:30, ডিনারের সময় প্রায় উপস্থিত। তবে আমরা অপেক্ষা করছি একজন মানুষের জন্য, তোমরা সবাই তাকে চেনো, দিব্যেন্দুদা সোজা নর্থ বেঙ্গল থেকে আজকে ঢুকছে। প্রায় 900 কিলোমিটার গাড়ি চালিয়েছে আজকে। তো আমরা সবাই অপেক্ষা করছি দিব্যেন্দুদার জন্য। দিব্যেন্দুদা আসলে একসাথে ডিনার করব। 900 কিলোমিটার গাড়ি চালিয়ে এখন টলছে। রাত্রে দিব্যেন্দুদার অনারে ডাল আলু ভাতে খেলাম উইথ শুদ্ধ ঘি। আহা, অমৃত। ঘুম ভাঙতে একটু দেরি হলো, কালকে অনেক রাত অবধি কাজ করেছি। সকালবেলা উঠেছিলাম, কিন্তু আবহাওয়া ঘোলা দেখে সূর্যোদয় পাবো না জেনে আবার ঘুমিয়ে পড়েছি। যাই হোক, সকালবেলা উঠলাম, উঠেই গোটা চত্বরটা শুধু হাঁটছি অনেকক্ষণ থেকে। খুব খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। প্রচুর পাখির আওয়াজ শুনতে পাচ্ছ। আমাদের রিসর্ট চত্বরে একটা হাঁসের আর্মি রয়েছে, হাঁসের সেনা। তারা যখন সমরে যায়, এই কত সেনা চলেছে সমরের মতো, হাঁসের সেনাও যখন একসাথে যায় দারুণ লাগে। তাদের কলতানে মাঝে মাঝে মুখরিত হয়ে উঠছে এই জায়গাটা। আর একটা মিষ্টি রোদ, মিষ্টি ঠান্ডা হাওয়া এখনো আছে। যত সময় যাবে একটু টেম্পারেচার বাড়বে, তখন এই মনোরম ব্যাপারটা হয়তো কাটতে পারে, কিন্তু ওভারঅল এই ভাইবটা ভীষণ ভালো, ভীষণ ভালো। কি হয়েছে? কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? ওর নাম রিও। সকাল থেকে আমার পাশে পাশে ঘুরঘুর করছে, মুখে একটা বল নিয়ে। যেই আমি বলটা নিতে যাই, অমনি মুখে নিয়ে পালায়। কি যে মিষ্টি বাচ্চা, দেখলেই চটকাতে ইচ্ছে করে। যাই হোক, আমাদের তো বেরোতে হবে। যেখানে যাব তার ইতিহাসটাও জানতে হবে, তাই একটু বই পড়ে ঝালিয়ে নিচ্ছি। এবার ব্রেকফাস্টে পালা। অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছে, তবে সব গুছিয়ে বেরোতে তো সময় লাগে, তাই না? দরকারি একটা গ্যাজেটও ফেলে গেলেই সর্বনাশ। ব্রেকফাস্টে দিয়েছে এগ পরোটা। এই প্রথম এরকম কিছু খেলাম আমি, আমার তো দারুণ লেগেছে। ঘড়ি বলছে 10:20, আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা গিয়েই দেখো। শুধু এটুকু বলতে পারি, এই জায়গাটা সম্পর্কে খুব কম মানুষ জানেন, কিন্তু জায়গাটায় এত কিছু রয়েছে। ইতিহাস বিজড়িত একটা জায়গা, যে জায়গাটা মানুষের জানা উচিত, যে জায়গাটা সম্পর্কে। বড়ন্তি থেকে এই জায়গাটার দূরত্ব ওই 10 কিলোমিটার মতো। যেতে সময় লাগবে খুব বেশি হলে 20 মিনিট। আগে এতবার বড়ন্তি এসেছি, কিন্তু এই জায়গাটার কথা আমায় কেউই বলেনি। তাই স্পেশাল থ্যাঙ্কস টু দিব্যেন্দুদা।
রাস্তায় গাড়ি দাঁড় করালাম। এখানকার সিচুয়েশনটা একটু দেখাই। অদ্ভুত সিচুয়েশন, এর আগে আমি কোনোদিন শুনিনি। পলাশ নেই এই বড়ন্তির সাইডে, পলাশ নেই, এখনো ফোটেনি। আজকে মার্চ মাসের 19 তারিখ। তো এই সময় একদম চারিদিক লাল হয়ে যায় সাধারণত, কিন্তু এবার সামহাউ কোনো প্রাকৃতিক হয়তো আবহাওয়া পরিবর্তনের জন্য হোক বা যে কোনো কারণেই হোক, বা শীত একটু বেশি দিন স্টে করার কারণেই হোক, পলাশ এখনো হয়নি। তবে কিছু কিছু গাছে কিন্তু হওয়া শুরু হয়েছে। এই যে চত্বর, এই চত্বরে প্রচুর পলাশ গাছ আমার সামনে। দু একটা গাছে শুধু লাল পলাশ দেখতে পাচ্ছি আমরা। তো তাও যে শুরু হয়েছে পলাশ ফোটা, এটাই একটা পজিটিভ নিউজ। আশা করছি আর কদিনের মধ্যেই এই জায়গাটাও একদম লাল হয়ে যাবে। যাক ছাড়ো, সাসপেন্সে রেখে তোমাদের আর জ্বালাবো না। আমরা এখন যাচ্ছি বেড়ো গ্রামে, বেড়ো পাহাড় আর চণ্ডী পাহাড়কে এক্সপ্লোর করতে। তবে হ্যাঁ, ওখানকার গল্প কিন্তু ওখানে গিয়েই বলবো, তার আগে নয়। ইতিহাস এক অদ্ভুত জিনিস, কখনো তা অবাক করে, কখনো শিহরণ জাগায়, কখনো আবার অবিশ্বাস্য বলেও মনে হয়। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে বেড়োর ক্যাম্পিং গ্রাউন্ড। এখানে মাউন্টেনিয়ার্সদের ট্রেনিং চলে। তো সেই সকল মানুষ যারা মাউন্টেনিয়ার্স বা এই সংক্রান্ত ব্যাপারে ওয়াকিবহাল, তারা ছাড়া খুব কম মানুষজন জানেন এবং এখানে আসেন। সাধারণত পুরুলিয়াকে তো আমরা আদিবাসী অধ্যুষিত বলেই জানি, কিন্তু যদি বলি আজ থেকে বহু বছর পূর্বে দক্ষিণী ব্রাহ্মণ পণ্ডিতরা এখানে এসে এই গোটা গ্রামটা গড়ে তোলেন। ঠিকই বলছি। পঞ্চকোট রাজবংশের প্রথম বৈষ্ণব কুলগুরু রঙ্গরাজ ভট্ট এবং তাঁর আত্মীয় স্বজনরা মিলেই গড়ে তোলেন এই গ্রাম। ছদ্ম প্রকৃতি প্রেমীদের জন্য কিন্তু এই জায়গাটা একদমই নয়। এখানে মেঠো আমাদের প্রত্যন্ত গ্রামের প্রকৃতির গন্ধ আছে। আমি বহুদিন বাদে এত শুদ্ধ, এত বিশুদ্ধ একটা গ্রাম্য প্রকৃতিতে এসে পড়েছি, যেখানে সভ্য মানুষের পায়ের ছাপ সেই অর্থে খুব কম পড়ে। এবং আমি প্রে করব, যারা সত্যি সত্যি প্রকৃতি প্রেমী এবং যাদের ইতিহাস পছন্দ, যারা ইতিহাসকে নিয়ে কালচার করতে চাও, যারা জানতে চাও, এইখানে আসতে পারো। এই জায়গাটা কিন্তু এখনও আমার মনে হচ্ছে অতীত থেকে বেরোতে পারেনি। অদ্ভুত জায়গা। আর আবারও যেটা বলার, যেটা আলাদা করে মেনশন করার, এখন বাজে 11:44। কি লেভেলে পাখি ডাকছে, কত পাখি চোখের সামনে, ছোট 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 পাখি উড়ে বেড়াচ্ছে। আমি একটু চুপ করি। শুনতে পাচ্ছ কত পাখি? এটা তখনই পসিবল যখন এই প্রকৃতির বিশুদ্ধতাটা মেনটেন্ড হয়। আর মানুষজন তো নেই, আমরা ছাড়া কেউ নেই। অসাধারণ। এই যে বেড়ো গ্রাম, এই গ্রামকে ঘিরে রয়েছে 3টে পাহাড়। বেড়ো পাহাড় গেলাম, এবার যাচ্ছি চণ্ডী পাহাড়। বলা হয় এই পাহাড়েই দেবী চণ্ডীর অধিষ্ঠান। 2খানা গুহা আছে, চলো দেখা যাক দেখতে পাই কিনা আমরা। অদ্ভুত জায়গা, দারুণ জায়গা। আবারও বলছি, সবার জন্য নয় এই জায়গা। যারা সত্যি সত্যি প্রকৃতি প্রেমী তারাই এসো, বাকিদের একদম ভাল লাগবে না। লোকমুখে শোনা যায় প্রাচীনকালে এই পাহাড়ি ছিল অত্যন্ত দুর্গম। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী দেবী চণ্ডী এখানে কোনো মূর্তিতে নয়, বরং পাহাড়ের খাঁজে এক অদ্ভুত দৈব শক্তিতে বিরাজ করতেন। গ্রামবাসীরা বিশ্বাস করতেন দেবী এই পাহাড়ের চাতালে নিজে আপন মনে খেলা করতেন। এই খেলা শব্দ থেকেই পাহাড় এবং দেবীর নাম হয় খেলাই চণ্ডী।
কথিত আছে পঞ্চকোট রাজারা তাদের গড় থেকে যখন শিকার করতে আসতেন তখন এই খেলাইচণ্ডী পাহাড়ে তারা দেবীর আশীর্বাদ নিতেন। এই পাহাড়ের গায়ে কিছু প্রাচীন ধ্বংসাবশেষ আজও পাওয়া যায়, যা দেখে মনে করা হয় এখানে একসময় রাজকীয় কোনো প্রহরা কক্ষ বা ছোট দুর্গ ছিল। পুরুলিয়ার অন্যান্য পাহাড়ের মতো বেরো পাহাড়েও একসময় দুর্ধর্ষ ডাকাত দলদের ডেরা ছিল। শোনা যায় ডাকাত দল ডাকাতি করতে যাওয়ার আগে দেবী চণ্ডীর সামনে বলি দিয়ে যেত। 1857 সালের মহাবিদ্রোহের সময় যখন কাশীপুরের রাজা নীলমণি সিং দেও ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তখন এই পাহাড়ের গোপন গুহাগুলো বিদ্রোহীরা আত্মগোপনের জন্য ব্যবহার করত বলে শোনা যায়। তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার, এখানকার স্থানীয় মানুষজনের প্রতিরোধ যদি না থাকতো এই পাহাড়টাকেই হয়তো আমরা দেখতে পেতাম না। বলা হয় এই পাহাড়টা নাকি বিক্রি করে দেওয়া হয়েছিল, পাহাড় কেটে পাথর বার করার কাজও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এখানকার মানুষজনের কাছে এই পাহাড় এতটাই পবিত্র যে তারা রুখে দাঁড়ান এই পাহাড় নিধন যজ্ঞের বিরুদ্ধে। জল অনেক দূর গড়ায়, তবে শেষ রক্ষা হয়েছে। চলো এবার চণ্ডী পাহাড়ে ওঠার পালা। এখানে একটা গুহা আছে বলে, প্রায় 100 মিটার লম্বা এবং বহু বছরের পুরনো। ইনফ্যাক্ট এই পাহাড়গুলো, আমি যদি খুব ভুল না হয়ে থাকি, কোটি কোটি বছরের পুরনো। একদম মানে হিমালয়ে তো নবীন ভঙ্গিল পর্বত, এগুলো তার থেকে অনেক অনেক পুরনো, সেই সময় থেকে আজও রয়েছে। এবং বলা হয় এই যে মন্দিরটা একটু আগে দেখলে, মা চণ্ডীর আদিবাস এই পাহাড়ে। চলো। এই হচ্ছে এখানকার মন্দির। এটা হচ্ছে পুরনো মন্দির এবং পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে। এইটা দিয়ে সম্ভবত ভেতরের কোনো গুহায় যাওয়া যায়। বিংশ শতাব্দীর প্রথম ভাগ থেকে 6 দশক পর্যন্ত আমি যতটুকু বইতে পড়লাম, এই জায়গাটায় পুরুষ শুক্রাম বাবা নামের এক সাধক দীর্ঘদিন সাধনা করেছেন। দুর্ভাগ্যজনকভাবে উনি দুষ্কৃতীদের দ্বারা নিহত হন এবং সেই থেকেই এই গুহার এই জায়গাটাকে পার্টিকুলারলি শ্রী শ্রী শুক্রাম বাবার আশ্রম বলা হয়। শুক্রাম বাবার আশ্রমের ভেতরে এইটা হচ্ছে অবস্থা একদম। আচ্ছা, ভেতরে একটা সিঁড়ি আছে, জানি না দেখতে পাচ্ছ কিনা, ওই যে ওখান থেকে কিন্তু গুহার ভিতর যাওয়া যাবে। বাদিকের প্রবেশ পথ আছে, বিল্ডিংটা খানিকটা দেখা যাচ্ছে। এটা বিরাট গুহাটা। তো আপাতত এখানে তালা বন্ধ, কাউকে খুঁজে পেলাম না আমরা খুলে দেওয়ার জন্য, আর যাওয়া যেত। চলো আপাতত সিঁড়ি দিয়ে উঠে দেখি কি অবস্থা, উপরে কিছু পাই কিনা। ও আগের বার ঢুকেছি। হ্যাঁ আমাদের বাপ্পা। হ্যাঁ, লাগলো না, ঠিক আছে, চল। এর উপরে আর যাওয়া যাবে না, এইটাই গুহা প্রবেশ পথ, বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই গুহার প্রবেশ পথ। তাহলে নিচে ওটাই হচ্ছে একমাত্র প্রবেশ পথ, যেটা এই মুহূর্তে বন্ধ। হ্যাঁ, আফসোস হচ্ছে, ভেতরে ঢুকলে ভালো হতো। আমরা এবার যাচ্ছি, এখানেই গ্রামের ভেতর একটা রাজবাড়ি আছে, বলা হয় রাজবাড়ি, কিন্তু আমি যতদূর পড়লাম সেটা হচ্ছে রাজ ঠাকুরানীর বাড়ি। এখানে যে রাজগুরু বা রাজগুরু পত্নী সম্ভবত তিনি থাকতেন। গাড়ি থেকে নামতে বাধ্য হলাম, রাজবাড়ি যাচ্ছিলাম বললাম না, কিন্তু গাড়ি আর যেতে পারবে না, সেই কারণে নামতে বাধ্য হলাম। কেন? এই দেখো একটা বিরাট পাথর কিভাবে রাস্তা আগলে দাঁড়িয়ে আছে দেখো, এবং এখানেই হয়েছে মন্দির। এদিকে রয়েছে ভারতীয় ডাক, ইন্ডিয়ান পোস্ট অফিস। আর এই হচ্ছে উদয় মন্দির, তালা বন্ধ যদিও। বুঝতে পারছো জায়গাটায় কত কিছু আছে,
বেড়ো গ্রাম যেটাকে দেখালাম সেটা প্রাকৃতিকভাবে কতটা এনরিচড সেটা তো দেখলে, আর এই যে জায়গাটা এটা হিস্টোরিক্যালি কতটা এনরিচড সেটা বোঝো। এই যে এটা হচ্ছে রাজবাড়ি বলছে, কত পুরনো কনস্ট্রাকশন, 370 বছর বা তার বেশি। জল একটু নিয়ে আয় একদম জিনিস বসে এগুলো সব সেই সময়কার একদম পুরনো, সেই টাচ এখনো রয়েছে, তার সাথে আধুনিক স্থাপত্যের মিশ্রণ ঘটেছে। তো তোমরা যারা আসতে চাও এই বেড়ো গ্রাম, একটু সময় নিয়ে এক্সপ্লোর করো, ভালো লাগবে। যারা ইতিহাস পছন্দ করো, যারা একটু অফবিট কিছু নিরিবিলিতে ঘুরতে চাও, অবশ্যই এসো, দারুণ। ঘড়ি বলছে 2:10, প্রচন্ড খিদে পেয়েছে, তাই রিসর্টে ফিরেই বসে পড়লাম। উদরপূর্তির পর গোটা বিকেলটাই প্রায় কাটলো পাখি অন্বেষণ করে। যদিও বেশিরভাগেরই নাম আমি জানি না, তোমরা জানলে কমেন্টে জানিও কিন্তু। বড়ন্তির এবারের শেষ সন্ধে, খুব খুব ভালো সময় কাটালাম এখানে। আরও একটা দিন থাকার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু পলাশের খোঁজে এসেছি এবং এই সাইডে পেলাম না, তো দেখি কোথায় পাওয়া যায়। কালকে সেই চেষ্টা করব, অযোধ্যার দিকে যাব। তো ওভারঅল এবার একটু অন্য রকমভাবে বড়ন্তিকে দেখলাম, তো বৃষ্টির বড়ন্তিকে দেখলাম, দারুণ লাগলো। আজকেও এখনও একটু গুমোট ওয়েদার, শুনলাম অযোধ্যার দিকে শিলাবৃষ্টি হয়েছে, তো এদিকেও আজকে হতে পারে, দেখা যাক। ডিনারে ছিল চাইনিজ, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আমার সবচেয়ে পছন্দের কম্বো। আবারও মেনশন করতে চাই, এই রিসর্টের খাওয়া দাওয়াটা কিন্তু এখানকার মেইন ইউএসপি গুলোর একটা। বড়ন্তির সময়ও প্রায় শেষ, তাই নৈশ আলোয় ঈষৎ আলোকিত এই রিসর্টের বাকি সময়টা ফুরফুরে হাওয়ার সাথে যতটা স্মৃতিতে গেঁথে নেওয়া যায় এখানে বসে সেই চেষ্টাই করছি। ঘড়ি বলছে 9:48। সকালে উঠেই রিল শুট কমপ্লিট করে স্নান সেরে ব্যাগ গুছিয়ে ফাইনালি চেক আউট সারলাম। ব্রেকফাস্টে খেলাম এগ পোচ, গ্রিলড চিকেন স্যান্ডউইচ আর তরমুজের রস। আবারও ভীষণ ভীষণ ভালো খেলাম। ঘড়ি বলছে 10টা, আমরা এবার বেরিয়ে যাব, কিন্তু যাওয়ার আগে টেন্ট অপশানটাও একবার দেখাই। আমার টেন্টের ভেতরটা কেমন দেখানো হয়নি। এই হচ্ছে সুইস টেন্টের ভেতরটা, এসি টেন্ট। এখানে লাগেজ র্যাক রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, মানে মোটামুটি এখানকার রুমে যা যা অ্যামেনিটিস রয়েছে এখানে সবই রয়েছে, শুধু এটা সুইস টেন্ট। একটা বিরাট খাট, কিং সাইজ খাট, 3 জন আরামসে শুতে পারবে। এদিকে একটা জানলা রয়েছে, ওদিকে একটা ছোট্ট জানলা রয়েছে, এপারেও একটা জানলা রয়েছে, এদিকে একটা টি টেবিল, 2টো চেয়ার, আর এইটা হচ্ছে টয়লেট সেকশন, এটা চেঞ্জিং রুম, আর এর ভেতরে আছে টয়লেট সেকশন। তো মোটামুটি খুব সুন্দর ব্যবস্থা। আর এখান থেকে সামনে সবচেয়ে কাছে এটা লেকের, তো এখান থেকে সামনে এই হচ্ছে ভিউ। ওভারঅল খুব 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 পছন্দ হয়েছে আমার এই টোটাল রিসর্টটা, রিসর্টের অ্যাম্বিয়েন্স ভাইব। তো তোমরা যারা বড়ন্তিতে প্ল্যান করছো, প্রিমিয়াম রিসর্টের খোঁজ করছো,
অপূর্ব জায়গা, নির্দ্বিধায় আসতে পারো। আমার আরও একদিন থাকার কথা ছিল, কিন্তু পলাশ খুঁজতে বেরোতে হবে, তাই এখানে যেহেতু পলাশ নেই আমরা অযোধ্যার সাইডে যাব। দেখা যাক কোথায় যাই, কোথায় থাকবো, সব দেখাবো। এই একটা ভিডিওতেই টোটালটা থাকছে। মোটামুটি একটাই উদ্দেশ্য আমার, এই সময় পলাশের সন্ধান দেওয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থাকো। থ্যাংক ইউ। পলাশের খোঁজে আমাদের এক্সপিডিশন আবার শুরু হলো। বড়ন্তি ছেড়ে এবার অযোধ্যার পথে। দেখি তোমাদের কোন জায়গার সন্ধান দিতে পারি। সন্ধান তো দেবো, পলাশ না দেখে এবার আমি ফিরছি না। গোপন সূত্রে খবর পেয়েছি একটা গ্রাম আছে যেখানে অনেকটা পলাশ ফুটেছে। চলো দেখাই যাক এই অনেকটা ঠিক কতটা অনেক। যতবারই এই পুরুলিয়া টাউনে আসি আমার না বেশ অস্বস্তি হয়। আসলে পুরুলিয়া নামটা শুনলে যে দৃশ্যপট মাথায় ভাসে তার সাথে এই জায়গাটা একদমই খাপ খায় না, তাই না? অযোধ্যা যাওয়ার পথে আমরা টামনা মোড়ে দাঁড়িয়েছি ছোলা মাখা খেতে। এখানে খুব ভালো বানায় নাকি, টামনা মোড়ের জাস্ট ডান দিকে। কেমন? অসাধারণ, ও কথা হবে না। কই দেখছো তোমরা রাস্তার পাশের পলাশ গাছগুলো দেখছো? অযোধ্যার দিকে যত এগোচ্ছি ফুল ফুটে থাকা পলাশ গাছের সংখ্যা কিন্তু বাড়ছে। তবে শুধু পলাশ গাছ কেন, এই রাস্তার প্রত্যেকটা গাছই কেমন বৈচিত্র্যময় করে তুলেছে না এই রাস্তার অ্যাম্বিয়েন্সকে। আচ্ছা ভালো কথা, তোমরা যারা আমায় চেনো তারা তো জানোই, যারা প্রথমবার দেখছো তাদের বলি, আমার কাছে কিন্তু গন্তব্যের থেকেও এই যাত্রাপথের গল্পেরা অনেক বেশি প্রিয়। তাই আমার গল্পে এই যাত্রাপথ একটু বেশি প্রাধান্য পায়। তো তোমাদের যদি কখনো একটু লেংদি মনে হয় স্কিপ করে স্বচ্ছন্দে এগিয়ে যেতে পারো, কেমন? আর যারা আমার মতোই এই জার্নিকে উপভোগ করো, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা আরশা হয়ে অযোধ্যা উঠছি। তো এই দিকটা যেটা ভিজুয়াল চেঞ্জ ফিল করলাম সেটা হচ্ছে গরমটা বেশি, এবং যে কারণে প্রচুর পলাশ গাছে পলাশ অনেকটা ফুটেছে, মানে এখনো ফুল গ্রহণ নয় কিন্তু পলাশ ফুটছে। এটা একটা পজিটিভ দিক। আমরা যে গ্রামটায় যাচ্ছি সেই গ্রামে আশা করি পলাশ পাবো। মানে এটা ওই অনেকটা পলাশকে চেস করে যাওয়ার মতো ব্যাপার হচ্ছে আর কি। আমার ওই সাফারির মতো একটা ফিল আসছে। তো ফাইনালি আমরা এসেছি একটা পলাশ বনে, যেখানে পলাশ ফুটেছে, ভালো মতো ফুটেছে। ইনফ্যাক্ট গতকাল এবং তার আগের দিন শিলাবৃষ্টি হয়েছে, তার এফেক্টে কিছু পলাশ ঝরেও গেছে। কিন্তু তাও যতটা দেখছি এই মুহূর্তে পুরুলিয়াতে দুদিন তো থাকলাম, এত পলাশ একসাথে কোথাও হয়নি। এই জায়গাটার নাম কি? কেন্দা। আরশা থানার মধ্যে কেন্দার জায়গা। এ কিভাবে আসবে এখানে লোকে? এখানে আরসা হয়ে টামনা হয়ে সিধা আরশা রোড ধরে জীবনডি মোড় হয়ে বাঁ দিকে নিলে এখানেই যায়। আচ্ছা, ফাটাফাটি। এ তো গোল্ড মাইনের সন্ধান দিলে গো। তোমরা ল্যান্ডস্কেপটা দেখছো কি মায়াবী না? আহা,
রাস্তায় দাঁড়াতে বাধ্য হলাম। আমার পেছনে এই যে ড্যামটা দেখছো, এই ড্যামটার নাম হচ্ছে টিলাইটার ড্যাম। অযোধ্যা যেতে পরে অপূর্ব লাগছে। আমি এই রাস্তায় প্রথমবারের জন্য এলাম এবং দারুণ ল্যান্ডস্কেপ, র ভাইব। অদ্ভুত সুন্দর জায়গা, অদ্ভুত সুন্দর জায়গা। আমার সামনে যা দেখতে পাচ্ছি সেটাকে যদি বিশ্লেষণ করা হয়, প্রচুর রং পাবো, প্রচুর। দূরে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা গাছ, 9টা পলাশ গাছ, পলাশ হয়ে রয়েছে। সূর্যদেব মধ্য গগন থেকে কিছুটা নেমেছেন, তার রিফ্লেকশন জলে ক্রমাগত ঢেউ উঠছে, সেই ঢেউয়ের উপর খেলে যাচ্ছে। হাওয়া, ঠান্ডা জলো হাওয়া, যে হালকা গুমোট ব্যাপারটা ছিল সেটাকে কাটিয়ে দিচ্ছে। ভয় লাগে, বিশ্বাস করো ভয় লাগে। কেন লাগে? কারণ এইসব জায়গা প্রমোট করলে জায়গাগুলোর ডিগ্রেডেশনের একটা বিরাট চান্স তো থেকে যায়। কিন্তু আমি তো ট্যুরিজমকে প্রমোট করতে চাই। আমি চাই এই জায়গাগুলো সেই সব মানুষের কাছে পৌঁছুক যারা সত্যি সত্যি প্রকৃতিপ্রেমী, যারা এই সব জায়গায় এসে নিজেকে খুঁজে পান, নিজের সঙ্গে আরেকটু নিজেকে বুঝতে সুবিধা হয় এইসব জায়গায় এলে। তো সেই সব মানুষের কাছে পৌঁছাক। বিশ্বাস করো সবার জন্য নয় এই সব জায়গা। এই যে র ভাইব, প্রকৃতি, প্রকৃতির গন্ধ, এগুলো সবাই বুঝবে না, সবার জন্য নয়। যারা সত্যি সত্যি জলের সাথে কথা বলতে জানো, যারা জলের গান শুনতে পাও, যারা পাখিদের সাথে কথা বলে অনেকটা বেশি অক্সিজেন বাড়িতে নিয়ে যেতে পারবে, তারাই এসো। সবার জন্য নয়। আবারও বলছি, আমি চাই এই জায়গাটার শ্রীবৃদ্ধি হোক, মানুষ আসুক এই জায়গাটাকে বাঁচাতে, নাকি নষ্ট করতে। প্লিজ একটাই রিকোয়েস্ট থাকবে, সন্ধান দিচ্ছি জায়গার, এই জায়গাটাকে এরকমই রেখো আর এই জায়গাটা শ্রীবৃদ্ধি হতে সাহায্য করো। আবার দাঁড়াতে বাধ্য হলাম, বারবার দাঁড়াতে বাধ্য হচ্ছি। এখান থেকে একটা ভিউ দেখাই, ভ্যালি ভিউ, দূরে পাহাড় দেখা যাচ্ছে, 1টা 2টো পলাশ হয়ে রয়েছে। কি যে অপূর্ব লাগছে দেখো শুধু। চলো এবার তোমাদের আরো একটা অপূর্ব আস্তানার সন্ধান দিতে নিয়ে যাচ্ছি পুরুলিয়ার বুকে কৌশিকদারি আরো একটা রিসর্টে। দিব্যেন্দুদার মুখে অনেক গল্প শুনেছি, ছবিতেও দেখেছি। এবার অল্প সময়ের জন্য হলেও তার আতিথ্য গ্রহণের পালা। আবারও বলছি, এখানে কিন্তু আমার আসার কথাই ছিল না। এবার এই হলো কল্যাণ ফরেস্ট রিসর্ট। আমার আসারই কথা নয়, এবার অ্যাক্সিডেন্টালি প্ল্যান হলো এবং চলে এলাম। অ্যাম্বিয়েন্সটা অপূর্ব লাগছে ঢুকেই। দারুণ গো, অপূর্ব। সাধারণ অনেকটা জায়গা, অপূর্ব অপূর্ব, ক্যা বাত। অত্যাচারের আতিশয্যে আমি অতিষ্ঠ। ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড খিদে পেয়েছিল, তো এত তাড়াতাড়ি যে এত কিছু আইটেম অ্যারেঞ্জ করা যায় আমার কোনো আইডিয়া ছিল না। পোস্তর বড়া, বেগুনি, ডাল, আলু পোস্ত আর কেএফআর স্পেশাল চিকেন, ব্র্যান্ডেড চিকেন, মানে কল্যাণ ফরেস্ট রিসর্টসের স্পেশাল চিকেন। মাছ ভাজা আছে কিন্তু সঙ্গে। আর মাছ ভাজা ভুলেই গেছিল। তো যাই হোক, বিরাট লম্বা মেনু, দারুণ খাচ্ছি, খেয়ে নি। এবার দেখি, হাতে সময় খুব কম, কারণ এই যা রিসর্ট আমি যা বুঝছি, প্রচণ্ড আফসোস হচ্ছে, হাত কামড়াচ্ছি যে আর 2টো দিন যদি সময় পেতাম আমি তোমাদেরকে খুব ভালো করে ঘুরিয়ে দেখাতাম। অল্প স্বল্প দেখিয়ে এই রিসর্টের অপমান হবে দেখানো, তো সেটা আমি পারবো না। আবার আসবো, এবং বর্ষাকালে আসবো, তাই তো? বর্ষাকাল, আগস্টে। ডান।
এই রিসর্টটা কাল্টিভেট করতে হচ্ছে। একদম। জানি না মেঘপিয়ন নামের সাথে মেঘের সম্পর্ক আছে নাকি আমার সাথে মেঘের কোনো কানেকশন আছে। আমি কোথাও গেলে অদ্ভুতভাবে মেঘও যেন আমার পিছু ছাড়ে না। আজও তার ব্যতিক্রম নয়। বিকেল হতেই আবারও ধূসর মেঘ জমতে শুরু করলো আকাশে। মৃদু ঝোড়ো হাওয়া বৃষ্টির আবেশ বয়ে আনছে। দেখতে দেখতেই এসে পড়ল সে। ওই যে আলোটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের রিসর্টের আলো। রিসর্টের থেকে 100 মিটার যেতে না যেতেই এরকম নিরবিচ্ছিন্ন অন্ধকার। আর আমার পেছন দিকে আমি যদি ঘোরাই, অন্ধকার গাঢ় হওয়া ছাড়া আর কোনো অপশান নেই, কারণ এদিকে আর কিচ্ছু নেই, শুধু ঝিঁঝির ডাক আর জোট বাঁধা অন্ধকার। বহুদিন মনে থাকবে। আমি খুব তাড়াতাড়ি আবার আসবো। এবার আফসোস রয়ে গেল যে এত কম সময় পেলাম, কাল সকালেই বেরিয়ে যেতে হবে। কিন্তু তোমাদের জন্য, আমার নিজের জন্য আমাকে আবার আসতে হবে এবং আমি আবার আসবো। গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে, ইনফ্যাক্ট এখনো হালকা হচ্ছে, আর বৃষ্টির মতো আওয়াজ করছে এই জঙ্গলের পাতা থেকে পড়া ফোঁটা ফোঁটা জল। ঘড়ি বলছে 6:10। বিশ্বাস করো, যদি ক্ষমতা থাকতো এখানে হয়তো সময়কে আরো একটু থমকে দিতাম, আরো একটু সময় চুরি করতাম, এখানে কাটাতাম। কিন্তু তার কোনো উপায় নেই। কালই একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, আমায় ফিরতেই হবে। তাই এবারের পলাশের এক্সপিডিশনকে অনিচ্ছা সত্ত্বেই এখানে শেষ করতে বাধ্য হচ্ছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক করো, যাদের সাথে এই সব জায়গা ঘুরতে চাও, স্মৃতি জমাতে চাও, তাদের শেয়ার করো। আর যারা প্রথম দেখছো আমায়, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো। আমি প্রত্যেক সপ্তাহে এরকম নানান গল্পের ঝুলি নিয়ে হাজির হই। আজ তাহলে এখানেই শেষ করি। দেখা হবে আবার আগামী সপ্তাহে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই অধমের অপেক্ষায় থেকো। আজকের মতো মেঘপিয়ন সাইনিং অফ।